তারেক রহমান সম্পর্কে যেগুলো বলা হচ্ছে যে ভারতের সাথে একটা বোঝাপড়া হয়েছে। জামাতের বটবাহিনী এটাকে আসলে মানে গুজব ছড়াচ্ছে এটা নিয়ে। এটা দেখুন, এটি তো আমি জানি না মানে কে বলছে, কেন বলছে। আনন্দবাজার পত্রিকার নিউজ তো আমরাও দেখেছি। আমি জানি না আপনি দেখেছেন হুম, কিনা, আমি নিজে আমি পড়েছি। দেখেছি। হুম। হ্যাঁ, সুতরাং এটি বট বাহিনী কেন করবে? এটি তো একটা নিউজ হয়েছে, তাই না? এখন এই নিউজের ব্যাখ্যা বিভিন্ন সবকিছু লোকজন তো জামাতের বিভিন্ন করে। বটবাহিনীর উপরে কেন দায় পড়ে? মানে বিএনপির ব্যাপারে যে আলোচনাটাই আছে আসে আরকি। না, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনাদের নাকি কয় লক্ষ বটবাহিনী আছে যেটা আপনারা তৈরি করেছেন ৫ই বট আগস্টের পর। বাহিনীর বট বাহিনীর কথাটি এটি একটি ভ্রান্ত মানে কথা। বট বাহিনী বলতে মানে সোশ্যাল মিডিয়াতে তো জামাত শিবিরের লোকজন বেশি। আপনি জানেন এই পর্যন্ত যতগুলা জরিপ হয়েছে শিক্ষিত লোকজনদের সাপোর্ট কিন্তু জামাত শিবিরের প্রতি বেশি। এবং শহরাঞ্চলে জামাত শিবিরের সাপোর্টটা বেশি। তো স্বাভাবিকভাবে যেহেতু শিক্ষিত লোকজন এখন সোশ্যাল মিডিয়া খুব বেশি ব্যবহার করে, সুতরাং স্বাভাবিকভাবে জামাত শিবিরের লোকজন এই ব্যাপারে কমেন্ট করে কথা বলে। এটার অর্থ এই নয় বট বাহিনী মানে হচ্ছে ফেক আইডি খোলা অথবা কোনো বট দিয়ে কমেন্ট করা, সুতরাং হুম। হুইচ ইজ ফেক। কিন্তু জামাত ইসলামের তো একটা বিশাল শিক্ষিত বাহিনী রয়েছে যারা কথা বলতে পারে, কাজ করতে পারে। সুতরাং জামাত ইসলামের তো বটের প্রয়োজন নেই। সুতরাং না, আমি মনে করি এটি সন্দেহটা এখানে দাঁড়ায় যে ৫ই আগস্টের পরে জামাতের আগে কেন জামাতের এই ধরনের মানে এত প্রচারণা ছিল না? মানে তখন কি তাহলে দেখুন, আপনারা মানে জামাত গুপ্ত অবস্থায় ছিল? এখন না জামাতের না সে যেই প্রচারণা এত প্রসার হয়েছে সেটা কেন? সেটা থেকে না নিয়েই আসলে ৫ই আগস্টের পরে জামাতের বটবাহিনী এই আলোচনাটা খুব তুঙ্গে আছে আরকি। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করলো জাহাঙ্গীরনগরে, রাজশাহীতে, চিটাঙ্গে, সেখানে কি বট বাহিনী যে ভোট দিয়ে এসেছিল নাকি? বট ভোট দিছে নাকি ছাত্ররা ভোট দিছে? জেনুইন ছাত্ররা ভোট দিয়েছে। সুতরাং এই কথাগুলো মানে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। মানে জেনুইন লোকজনই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরকে সমর্থন করেছে, ভোট দিয়েছে। ছাত্ররাই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটিভ। সুতরাং আর আমি মনে করি যে এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে, আপনি তো যেহেতু মিডিয়াতে আছেন আপনি জানেন, দেখেছেন। ব্র্যাকের জরিপ হয়েছে, আইএরআই এর জরিপ হয়েছে, তারপর হচ্ছে যে উম, আম, সবগুলো জরিপেই এ- জামাত এগিয়ে আছে। আরেকটা জরিপ ইনো সামথিং সামথিং একটা আন্তর্জাতিক অর্গানাইজেশন, তারা জরিপ করেছে। সবগুলা জরিপে কিন্তু জামাত ইসলামী অ্যাস্টনিশিংলি ওভার 30% তারা জনসমর্থন পেয়েছে। তো একটা জনগোষ্ঠীর 30% জনগোষ্ঠীকে মানে মানে সাপোর্ট যারা পায় একটা হুম। জনগোষ্ঠী, তারা তো একটা বিশাল সংখ্যক বাহিনী। সুতরাং তাদের প্রেজেন্স মিডিয়াতে থাকবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, রাজনীতি থাকবে, মিছিল মিটিং এ থাকবে। এটাই তো বাস্তব, এটাই হওয়ার কথা। এবং আমি মনে করি, দেখুন আপনি একটি ভ্যালিড প্রশ্ন করেছেন, এতদিন কেন এইভাবে জামাত শিবিরকে দেখা যায় না, এত প্রচার প্রসারণা কেন হয় না? এটি কেন হয়নি? দেখুন, বাংলাদেশের মিডিয়াতে জামাত শিবিরের প্রেজেন্সটাকে তো সরকার আহ, মানে সেন্সর আরোপ করে রেখেছিল। শুধু জামাত না, বিএনপি কেও তারা মিডিয়াতে বিএনপির সরব অবস্থায় থাকতে দেয়নি। বাংলাদেশের মিডিয়াগুলোতে জামাত ইসলামের লোকজনকে ডাকতো না। মানে আমি হুম। আপনাদের এখানে অনলাইন মিডিয়াতে ইন্টারন্যাশনালি আমি থাকতাম, কিন্তু বাংলাদেশের ইনসাইড দ্য কান্ট্রি জামাত ইসলামের লোকজনদেরকে কিন্তু তারা ডাকতো না। তো হুম। স্বাভাবিকভাবে জামাত ইসলামের লোকজনদের উপস্থিতিটা কিন্তু অনেকে টের পেত না যে জামাত ইসলামের মিডিয়া প্রেজেন্স রয়েছে। অপরদিকে জামাত ইসলামের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হুম। অফিসগুলোকে তালা মেরে দেওয়া হয়েছিল। আহ, তারপর হচ্ছে জামাত ইসলামের লোকজন মিছিল মিটিং করতে পারতো না। জামাত মিছিল মিটিং করলে তাদেরকে অ্যারেস্ট করা হতো। শুধু কি তাই, জামাত শিবিরকে লাস্ট পর্যায়ে কি করলো, তারা ব্যান করে দিল, নিষিদ্ধ ঘোষণা করে দিল। সুতরাং এই যে 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, পলিটিক্যাল স্পেস হরণ, এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে। হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, শত শত বাড়ি ঘর মানে মানে লুট করা হয়েছে, ভেঙ্গে দেওয়া হয়েছে। সাতক্ষীরাতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।